একলা জীবন খুব ভালোই ছিল। বেশ আরামে আয়েসে দিনগুলো কেটে যাচ্ছিল। যখন যেখানে মন চাইতো সেখানেই ছুটে চলতাম। দিনরাত আর মেঘ বৃষ্টির মাঝেও নিজেকে নিয়ে কখনো ভয় পেতাম না। কিন্তু হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে। ব্যাস, আমিও রাজি হয়ে গেলাম। আমাদের গ্রাম থেকে 2-3টা গ্রাম পরেই লক্ষ্মীপুর গ্রাম। ওই গ্রামেই আমার বিয়ে ঠিক হলো। আমি বিয়ে করার কিছুদিন পরেই আমার বাবা মারা যায়। তখন সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সংসার চালানোর মতো তেমন কোনো উপার্জন আমি করতাম না। উপার্জনের তেমন রাস্তাও ছিল না। টুকটাক কাজ করে যা পেতাম তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ল। তাই আমি বউকে তার বাপের বাড়ি রেখে আমি কাজের উদ্দেশ্যে ঢাকাতে চলে আসি। এখানে এসে একটি বাড়ির দারোয়ানের চাকরি পাই। ভালোই বেতন পাই প্রতি মাসে। বাড়িতে টাকাও পাঠাই। এভাবে দেখতে দেখতে প্রায় অনেক দিন হয়ে গেল। ছুটি না পাওয়ার কারণে আর বাড়িতেও যেতে পারি না। কিন্তু এবার আমার বাড়িওয়ালারা বিদেশে বেড়াতে যাওয়ার কারণে বেশ লম্বা ছুটি পেয়েছি। তাই দেরি না করে সোজা ট্রেনে উঠে পড়ি। তারপর ট্রেন থেকে নেমে একটি রিক্সা নিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হই। যখনই আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রবেশ করি তখন মনে কি যে আনন্দ লাগছিল তার ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করে সামনে দেখতে পেলাম দুটা মধ্যবয়স্ক লোক রাস্তার পাশে একটি দোকানে বসে আছে। আমি লোকটিকে সালাম দিতে লোকটি বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমারে তো ঠিক চিনতে পারলাম না। এর আগে তো আমাগো গ্রামে তোমারে দেখছি বইলা তো মনে হয় না। এত রাইতে রিক্সা নিয়ে কই যাও? চাচা, আমি আপনাদের এলাকার জামাই। ঢাকার থেকে আইলাম। ওই যে জমশেদ মোল্লা আছে না, অনি, জমশেদ মোল্লা অনি আমার শ্বশুর হয়। ওনার বড় মেয়ে নীলুফা, তাকে আমি বিবাহ করেছি। ও আচ্ছা, জমশেদ মোল্লা চিনতে পারছি। খুব ভালো লোক। সেই বিয়ার সময় তোমারে দেখছিলাম, তারপর আর দেখি নাই। তাই তো চিনবার পারি নাই। দেখবেন কেমনে, বিয়ার কিছুদিন পরেই আমি ঢাকা চলে গেছি। আর এদিকে আসা হয় নাই। কিন্তু এখন ছুটি পাইছি, তাই দেরি না কইরা সোজা চলে আইছি। ভালা ভালা। তয় এত রাত কইরা? চাচা, কোনো সমস্যা? না বাবা না। যাও বাবা যাও, অনেক রাত হইছে। একটু সাবধানে যাইও, কেমন? আচ্ছা চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আমি লোকটিকে সালাম দিয়ে আবার রওনা হলাম। একটু সামনে যেতেই রিকশাওয়ালা তার রিকশাটি থামিয়ে দিল। আমি এবার একটু থমকে গেলাম। রিকশাওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম, কি হইল? আপনি আবার রিকশা দাঁড় করাইলেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না 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 না, কোনো সমস্যা হয় নাই। আমার একটু পাইছে আর কি স্যার। এই রিক্সাটা একটু দাঁড় করাইলাম। আপনি একটুখানি বসেন। এই তো সামনেই কাজটা সাইরা আইসা পড়মু, 2 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে, যান। রিকশাওয়ালা জরুরি কাজে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর আমি একা রিকশায় বসে আছি। চারপাশ অন্ধকার। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করে ওই লোকটির কথা মনে পড়ে গেল। আচ্ছা, ওই লোকটি কি আমাকে কিছু বলতে চেয়েছিল? লোকটি কি জানি বলেও বলল না মনে হয়। কিছু একটা তো হবেই। তাহলে কি রাতে এ এলাকায় কোনো সমস্যা আছে নাকি? না, যদি এমন কিছু হতো তাহলে তো আমার বউ
আমাকে আরও অনেক কিছু বলতো। এসব ভাবতে ভাবতে রিক্সাওয়ালাটি চলে আসে। আপনি মনে হয় ভয় পাইতাছেন, তাই না? আপনার মুখখানা দেখাই ঠিক আমি বুঝবার পারতাছি। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, সেই বিয়ার সময় আইছিলাম, এরপর আর আসা হয় নাই, তাই একটু মনের মধ্যে ভয় ভয় লাগতাছে। আপনি এত রাত করে রিক্সা চালান, আপনার ভয় ডর করে না? এত ভয় ডর করলে কি আর চলবো? পেটে ভাত দিতে হয় না? তাছাড়া রাতের ভাড়া একটু বেশি হয়, তাই রাইত করে রিক্সা চালাই। এইটাই তো শেষ ভাড়া, আপনারে নামাই দিয়েই বাড়ি চলে যাবো। ওই গ্রামের পরেই আমার বাড়ি। রিক্সাওয়ালা কথা বলতে বলতে আবার রিক্সাটি থামিয়ে দিল। আমি বললাম, আবার কি হইল? সামনে একটা গাছ পইরা আছে, ওই গাছের ওপর দিয়ে তো রিক্সা নেওয়া যাইব না। কি কইতাছেন? এইখানে গাছ পইরা রইছে, কোনো ঝড় বৃষ্টি হইল না আর গাছ পইরা থাকবো? কই দেখি তো, কই? আমি সামনের দিকে তাকিয়ে দেখি, সত্যি সত্যি একটি গাছ রাস্তার মাঝখানে পড়ে আছে। ইস, আর একটু হইলেই তো আইসা পড়ছিলাম। এখন কি আর করার, বাকি রাস্তা হাইটাই যাই। গাছটা পইরা থাকার আর জায়গা পাইল না। হ ভাই, ঠিক কথাই কইছেন। কি আর করবেন, বাকি রাস্তা হাইটাই যান। আমি বরং রিক্সা ঘুরাইয়া অন্য পথ দিয়ে বাড়ি চলে যাই। আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলাম। চারপাশ অন্ধকার, শুনশান নীরবতা। আমি একা হেঁটে চলেছি। আশপাশে কোনো বাড়ি ঘর নেই, নেই কোনো টর্চ লাইট। আমার মনের ভেতর খুব ভয় কাজ করতে শুরু করেছে। ঠিক এমন সময় কানে আসতে লাগলো নূপুরের আওয়াজ। আমি নূপুরের আওয়াজ শোনা মাত্রই থমকে দাঁড়িয়ে পড়লাম। বারবার চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম কোথা থেকে আসছে এই নূপুরের আওয়াজ। কিন্তু না, কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, হাত পাগুলো যেন অবশ হয়ে আসছে। কথা বলার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না। আমার কাছে মনে হতে লাগলো কেউ যেন আমার পেছন দিক থেকে মারতে আসছে। আমি তাড়াতাড়ি পেছনে ফিরে তাকিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওভাবে তাকিয়ে কি দেখছিস আমাকে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না? না মানে, তুমি দেখতে তো অনেক সুন্দর, কিন্তু তুমি এত রাইতে এই নির্জন জায়গায় একা একা কি করতেছো? কই, আমি তো এখানে একা নই। আমার সামনে এই তো তুমি দাঁড়িয়ে আছো। শোনো, তুমি আমাকে বিয়ে করবে? আমার না এখনো বিয়েই হয়নি। মানে, আমি তোমারে বিয়ে করবো কেন? তাছাড়া আমি তো বিবাহিত, আমার বউ আছে, আমি এখন তার কাছেই যাইতাছি। আমি এই কথা বলতেই মেয়েটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। আমার চোখের সামনে তার সুন্দর চেহারাটি নিমেষেই এক পিশাচিনীর রূপে পরিণত হলো। আমি এসব দেখে ভয়ে এক পা দুপা করে পিছুতে লাগলাম। আয়, আমার কাছে আয়, আয়, কোথায় যাচ্ছিস? আয়, আয়, আয়। পিশাচিনীটি ধীরে ধীরে শূন্যের ওপরে উঠতে লাগলো। হাওয়ায় ভেসে ভেসে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর এসব সহ্য করতে না পেরে ভয়ে দিলাম এক দৌড়।
দৌড়াতে দৌড়াতে আমি আমার শ্বশুর বাড়ির সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, যাক বাবারে, বড্ড বাসা বাইসে গেছি। আর একটু হইলেই ওই পিশাচিনী আমার ঘাটটা মটকাই দিত। এই জন্মে আমার বউয়ের সাথে আর দেখা হইতো না। না, এইখানে আর বেশিক্ষণ দাঁড়ায় থাকা ঠিক হইব না। যাই, আগে ভেতরে যাই। কতদিন হইল বউটারে দেখি না। বউ, ও বউ, কই গো? এই যে দেখো, আইসা পড়ছি।